আব্বা দাও আমার একটু দাও, আমি একটু করি। আরে না, আরে দাও না, আমি একটু করি। আরে চিরজীবন আমি নিজেই করতেছি, আজকে তোমার করতে হবে না। দাও, আমি একটু ট্রাই করি। তুমি যাও, কফি টফি খাও যাও। আব্বা এখানে না আরো বেশ কিছু গাছ টাছ লাগে আর কি, ফুলের। আসসালামু আলাইকুম স্যার। আরে বুলবুল মিয়া, তুমি হঠাৎ কোথা থেকে এই গ্রামে? হ্যাঁ, ভালো আছো বাদান? জি ভালো আছি। ভাবি ভালো আছেন? শরীরটা ভালো? কে? ওই যে বুলবুল মামা আসছে। হ্যাঁ ভালো আছি। বাবা ভালো আছেন? আছি আছি আছি। খাইরুলের বিষয়ে আবার কি কথা? স্যার, খায়রুলে যখন আপনার হাতে তুলে দিছিলাম তখন আমি একটা মিথ্যা কথা কইছি। বলছিলাম খায়রুলের বাবা মা কেউ নাই, খায়রুল আমার আপন ফুফাতো বোনের ছেলে। বুলবুল মিয়া, মিথ্যা কথা অন্তত আমার সাথে বলা তো তোমার ঠিক হয় নাই। এতদিন পরে এসা কি কথা বলতেছো তুমি? স্যার, আমার কোনো উপায় ছিল না স্যার, আমি পরিস্থিতির শিকার ছিলাম। খায়রুলের বাপ যখন ওদের ছেড়ে চলে যায়, তার কিছুদিন পর আমার বোনটা মরে যায়। তখন এই দুধের শিশু নিয়ে আমি কি করুম? তাই আমি আপনার হাতে তুলে দিছিলাম, ও যেন মানুষের মতো মানুষ হয়, সেই জন্যে। হ্যাঁ, তো খায়রুল রে তো মানুষ করছি, তো অসুবিধা কোথায় এখন? ওর বাপ ফিরে আইছে। বলবো, এই সমস্ত কথাবার্তা শোনার সময় আমার নাই। আচ্ছা, তো কি হয়েছে? এতদিন কোনো খোঁজ খবর ছিল না, এখন তুমি হঠাৎ করে আইসা বলতেছো যে তার বাবা ফিরে আসলে আমি কি করব? আমার এখানে তো কিছু করার নাই। এই বিষয় নিয়ে আর কোনো কথা হবে না, তুমি যাও। স্যার স্যার, ওর বাপ একটু খায়রুলের লগে দেখা করতে চায়। কোনো কিচ্ছু হবে না, কোনো দেখা সাক্ষাৎ কিছুই হবে না। আমরা এমনিতেই মানসিকভাবে খুব অসুবিধার মধ্যে আছি, তোমার চাচি অসুস্থ, এর মধ্যে আর কোনো ফালতু ঝামেলার মধ্যে আমি জড়াতে চাই না। যার কোনো অস্তিত্ব নাই সেই লোক আমার কাছে অস্তিত্ব নাই। যাও যাও, এখন যাও তো, যাও, আমি ব্যস্ত আছি, পরে এসো, পরে কথা বলবো। স্যার, আপনি যদি তার সাথে একটু কথা বলতেন, এই জন্যে আমি আইসি অনুমতি নেওয়ার জন্যে। আমি তার সাথে কোনো কথাই বলবো না, তোমার বললাম তো, তুমি যাও তো, যাও। স্যার, এই জন্যই তো আমি গোপনে আপনার এই বিষয়টা জানাইতেছি। ও যদি হুট করে চলে আসে তাহলে সবাই তো যাই না ফেলাইব, তাহলে বিষয়টা কেমন হইব তখন? বলেন, কি বলবেন বলেন। আমি ওর ছেলের সাথে দেখা করতে এসেছি। আপনার ছেলে? আপনার ছেলে কে? এই বুলবুল, ওনার ছেলে আবার কে? হ্যাঁ, আপনি এতদিন পর কোথা থেকে এসে উদয় হইলেন? আপনার ছেলে? এতদিন তো কোনোদিন শুনি নাই যে খায়রুলের বাবা আছে। এত বছর পর আপনি কোথা থেকে এসে উদয় হয়ে বলছেন আপনার ছেলে? আমি জানি খায়রুলকে আপনি মানুষ করেছেন, লালন পালন করেছেন, ওর সমস্ত দায়িত্ব আপনিই পালন করেছেন, কিন্তু ওর সাথে আমার যে রক্তের সম্পর্ক সেটা তো আপনি অস্বীকার করতে পারবেন না। আরে কিসের রক্তের সম্পর্ক? রক্তের সম্পর্ক থাকলে কি সব কিছু হয়ে যায় নাকি? রক্তের সম্পর্ক থাকলেই বাবা মার দায়িত্ব পালন হয়ে যায়? হ্যাঁ, একটা বাচ্চাকে মানুষ করতে হইলে কি ত্যাগ, কি তিতিক্ষা একজন বাবা মার লাগে, সেটা আপনার জানা নাই? আপনি হঠাৎ করে এসে বলতেছেন যে আমার রক্তের সম্পর্ক। আমি কিন্তু আমার ছেলেকে না দেখে যাব না। সম্ভব না, কোনোভাবেই সম্ভব না।
ওনার সঙ্গে আমার কথা বলা শেষ হয়ে গেছে, ওনাকে যেতে বলো। যান, আপনি জানতো। আরে ভাই, খায়রুলের মা অসুস্থ, তার জীবন মরণ সমস্যা। এখন এই রকম পরিস্থিতির মধ্যে আপনার এই জাতীয় খায়েশ আমার পক্ষে মেটানো সম্ভব না। বউ পেঁপে দাও। আরে খাইতে হবে তো, না খাইলে তো তুমি এনার্জি পাবে না। আরে আসসালামু আলাইকুম। আব্বা, উনি এখানে? তুমি ওনার চেনো নাকি? কি বলেন? চিনবো না কেন? ওনাকে কে না চিনে? বস, আপনি বোধহয় ভুলে গেছেন। আপনার অফিসে আমি একটা প্রজেক্ট নিয়ে গেছিলাম, বেশ কয়েকবার মিটিং হয়েছে আমাদের, বাট আসলে শেষ পর্যন্ত ব্যাটে বলে মিলে নেই, আমরা প্রজেক্টটা করতে পারি নাই। উনি এখানে? উনি স্যারের ইউনিভার্সিটির ছোট ভাই। ও, বলেন কি? আব্বা, তুমি তো কখনো বলনি খালিদ সাহেব তোমার ইউনিভার্সিটির ছোট ভাই। হ্যাঁ, আরে আসেন আসেন, প্লিজ প্লিজ প্লিজ, আপনার সাথে পরিচয় করাই দিই। উনি আমার আম্মা। ভালো আছেন? জি, ওই যে আমার শালিকা হ্যালো। আর আমার ওয়াইফ। কি আশ্চর্য! এই খায়রুল, আল্লাহর কাছে দোয়া করি যেন আমাদের সুস্থ সবল একটা সন্তান হয়, আমি তাতেই খুশি। তোমাকে হারিয়ে ফেলেছি, জন্ম ভিটা অতল জলে, জন্ম ভিটার অতল জলে। এই যে আপনি কে বলেন তো? আপনি খায়রুল চৌধুরী। কার ছেলে আপনি? আপনি হচ্ছেন খালিদ চৌধুরীর ছেলে। মাটির তলে ধান উড়ানো, মাটির তলে। পথের ধারে আপনাকে দেখে খুব ভালো লাগলো, প্লিজ আসেন। তোমায় বেঁধেছি আমি, ঘুরে ফিরে মন তারে, আমার বুকের গভীরে তোমার কথাই বলে, হায় তোমাকে হারিয়ে ফেলেছি। একটা কবুতরও নাই। ঘুরতে গেছো? ভাবতেছি এবার ঢাকা গিয়ে কবুতর পালবো। কবুতরের ঘর রাখবা কই? কেন, বারান্দা? আমাদের বারান্দায়? হ্যাঁ। স্পেস আছে নাকি? কি বলো? তাও ঠিক। তুমি তো একটা কাজ করতে পারো। কি? যখন নতুন ফ্ল্যাটে উঠবা না, তখন আগে থেকে ব্যালকনিতে সুন্দর করে একটা স্পেস রেখে দিবা কবুতরের ঘরের জন্য। তারপরে আমরা সবাই মিলে কবুতর পালবো। আরে বুদ্ধি আছে তো মাথায়। হ্যাঁ, আরে তোমরা দাঁড়ায় দাঁড়ায় এখানে গল্প করতেছো, বাড়িতে তো গেস্ট আসছে। তো আমি কি করব? তুমি জানো উনি কে? আমি কিভাবে জানবো? আর উনি অনেক বড় বিজনেসম্যান, দেশে বিদেশে তার অসংখ্য বিজনেস আছে। তো? আমি একজন বিজনেসম্যান, সে একজন বিজনেসম্যান, তার অনেক ব্যবসা আছে। তার সাথে যদি আমার একটা সম্পর্ক হয়, তুমি বুঝতে পারতেছো যে আমার বিজনেসটা কই যাবে? স্টেক, কাচ্চি, এটা তো রেগুলার ফুড, তাদের ডাল ভাতের মতো। তাদেরকে স্পেশাল কিছু খাওয়াতে হবে, বুঝছো? সেটা হচ্ছে ধরো পেয়ারা, আর জলপাই,
কামরাঙ্গা, ডাব এগুলো দিতে হবে। আর যদি তুমি পিঠা বানাতে পারো, ঝোলা গুড় দিয়ে চুবিয়ে চুবিয়ে খাবে। ছোলা গুড় দিয়ে পিঠা খাবে উনি? হ্যাঁ, আনকমন কিছু খাওয়াতে হবে তো, নাহলে তো হবে না। তো ভাইয়া, বড় ব্যবসায়ীদের এগুলো পছন্দ, মিডিয়াম রেঞ্জের ব্যবসায়ীরা এগুলো পছন্দ করে না কেন? এই তোকে না এখন একটা বলতে আরেকটা কোশ্চেন করি, কি? তুমি কোন রেঞ্জে পড়ো? আই নিপা, এবার কিন্তু আমার হাতে মার খাবি। না না, কবুতর পালবো। তারপরে কবুতর তোরে রান্না করে খাও। কবুতর স্টিক? আচ্ছা ঠিক আছে, করতেছি আমি। তুমি একটু এই কি যেন নাই তাই বলেন দি। এ বাসটা এই যে ম্যাডাম আইছে জিগাও কিছু দেবো কিছু কেমন কাকা তুমি যে কইলে শহীদ স্যার এর বউয়ের অত্যাচারে ভাগছে জিগাও হাসান আমিসা ইয়াল্লা কাকা, এই কথা তোমার আমি কোন সময় কইছি? খালাম্মা, এই কথা কিন্তু আমি কই নাই। এই চুপ থাক বেড়া, বেদ্য বেত্তুমিস ফাইজলামি করো সবার লগে। একটা থাফরা দিয়ে আমাকে দাঁতটি ফালাই দিয়াম ব্যক্তি দা। না ম্যাডাম, শহীদ স্যারের নাকের বউয়ের অত্যাচারে ভাগছে, মানে এটা হাসান আমিসা। আরে বাপ রে, হাসান আমি সাহের কাছে প্রমাণ দিয়াম হে জেলখানার এজলাস কুল্লা পড়ছে। হ্যাঁ এই বেড়া, তোরা জাত খারাপ। তোরা এই কোন ফ্লাডো কিতা হয় এই তেন বদনাম নিয়ে থাওস। কোন জামাই বউয়ের কাজে লাগছে, কার ফুলা বেগে গেছে গা, কার মাইয়া বেগে গেছে গা, এই সিয়ারটার মধ্যে বয়ে বয়ে ইটা গুনুর ফটো করস, পুরা এলাকাত চরাস। খালাম আমি মানুষ না, মানুষ হয়ে মানুষের সুখ দুঃখ জানুম না, কমুনা কন। তুমি স্কুল হানকার মানুষের সুখ দুঃখের ডিউটি তোর। তোর ডিউটি তুই গেটে পাহারা দিবি, এই সিয়ারে বইয়া দেখবি সুর দাহিতে ডিউটি করবি তুই। বেয়াদব, আর একবার যদি দেখি তোরে বেয়াদবি করতে। এই তুই জানো দারোয়ানের ট্রেনিং লইছিস বেটা? হ্যাঁ, তুই ট্রেনিং লইবে যে কার লগে কদ্দুর কথা কইবে, কদ্দুর কথা জিগাইবে, কদ্দুর জিগাইবে না। আর নেলে আরেকবার যদি দেখি বেয়াদবি করছস, তোর গলার দুধটা ধরে টাইন্না সিরালাম করে দিলাম। খালাম্মা বিশ্বাস করেন, আমি কিন্তু এই কথা কই নাই কাউরে। চুপ! অতিভুক্তি সুরের লক্ষণ এক একটা। আজকে তোর চাকরিটা আমি খাই দিতাম, তুই গরিব মানুষ, এর লিগে তোর চাকরিটা খাইলাম না। তোর গায়ে হাত তুলতাম, তুই গরিব মানুষ, সুর লোকের গায়ে হাত তুলন নাই। সাবধান করে দিলাম, আদব কায়দা শিখ। বেত্তুমি স্কুল হানকার। হে গফর কাকা, তুমি এত খারাপ কে? হ্যাঁ কি করবি, ঠিক আছে। এই তোমার আমি এই কথা কোন সময় কইছি? আরে কও নাই তো, এটা পলিটিক্স করছে বুঝছ। পলিটিক্সের কামই হইতেছে যার দোষ নাই আর কান্দে দোষ দেওয়া। বাবা রে, তুমি খালাম্মা লাগে একলা একলা পলিটিক্স করো, আমার এহার লাগে পলিটিক্সে ভিড়াইও না তো। শোনো, শয়তান চেতাইতে আমার ভাল লাগে। এই যে শ্যালো মেশিন স্টার্ট দিয়ে দিছি, হারা দিন খালি বট 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 করবো বুঝছো। হ্যাঁ সেটা তোমার লাভটা কি? কি করলাম, শয়তান চেতাইতে ভাল লাগে। যাও কাম করো কাম করো কাম করো। শয়তান বেডি, আমার চাকরি খাইবো? তোর বাহে পারবো আমার চাকরি খাইতে? আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। চলে আসলাম ভূত বাংলা চ্যানেলে আজকের একটি নতুন ভিডিও নিয়ে। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজকে আমাদের যেই ঘটনাটি পাঠিয়েছেন সেটি পড়ার চেষ্টা করছি। আর কথা না বাড়িয়ে চলুন পড়া শুরু করি। আসসালামু আলাইকুম রাকিব ভাই, আশা করি আপনি অনেক ভালো ও সুস্থ আছেন ইনশাল্লাহ। আমার নাম মশুর রহমান, আমার জেলা গাইবান্ধা। আজ যে ঘটনাটি শেয়ার করব সেটিও ঘটেছিল গাইবান্ধা জেলার বেতকাবা ইউনিয়নের একটি গ্রামে। ঘটনাটি ঘটেছিল আমার এক মামার সাথে। আমার মামার নাম শাহ আলম। ঘটনাটি ঘটেছিল 2010 সালে। তার সাথে যেভাবে ঘটেছিল আমি সেইভাবেই বলার চেষ্টা করব, কেননা তার মুখ থেকেই আমি ঘটনাটি শুনেছি। বেশি কথা না বলে ঘটনাটি শুরু করা যাক ইনশাআল্লাহ। আমার মামা আর মামাতো ভাই তারা দুজন মাদ্রাসায় ভর্তি হওয়ার কিছুদিন পরে নিয়ত করে যে বাড়ি যাবে। তখন হুজুর বলছিলেন যে বাড়ি যাওয়া যাবে না। ওরা সারাদিন মাথার মধ্যে সেই কথাই ঘুরাতে থাকে। শেষে তারা ঠিক করল রাতে 2টার পরে হিসাব করার কথা বলে বাইরে বের হবে আর সুযোগে মাদ্রাসা থেকে পালিয়ে যাবে। যেমন চিন্তা তেমন কাজ। রাত 2টার পরে তারা মাদ্রাসা থেকে বের হয়ে গেল। যে রাস্তা দিয়ে বের হলো তার দুই পাশে ছিল
বড় বড় বটগাছ। এক জায়গায় ছিল কালী মন্দির, পাশে ছিল কিছু বাইরের বাড়িঘর। 2010 সালের সময়টা ছিল আরও ভয়ঙ্কর। জায়গাটা তখন অন্ধকার আর জনমানবহীন থাকত। মাদ্রাসা থেকে বেরিয়ে তারা কিছুটা পথ আসার পর কালী মন্দির পার হয়ে ধানক্ষেতের মাটির রাস্তার কাছে এলো। ঠিক তখনই তারা দেখতে পেল তাদের সামনে রাস্তার মাঝখানে সাদা কাপড়ে মোড়ানো একটি লাশ শুয়ে আছে। তারা ভাবল, এটা কি, রাস্তার মাঝখানে লাশ শুয়ে আছে কেন? দেখে ভয় পেয়ে গেল। কিন্তু মাদ্রাসায় কিছুটা পড়াশোনা করেছিল বলে ভেতরে সাহস এলো। তারা সূরা পড়তে লাগলো। এরপর ঠিক করল লাশের উপর দিয়ে যাবে না, পাশ দিয়ে কাটিয়ে যাবে। তাই একটু নেমে পাশ দিয়ে গেল। এরপর কিছু দূর যেতেই আবার রাস্তার মাঝখানে দেখতে পেল বিশাল এক সাপ শুয়ে আছে। আবারও ভয় পেল, কিন্তু আগের মতোই সাহস করে পাশ দিয়ে কাটিয়ে গেল। তারপর কিছুটা পথ যাওয়ার পর তাদের সাথে আরও অদ্ভুত কিছু ঘটনা ঘটতে শুরু করল। কেউ দেখতে পেল কালো ছায়ার মতো কিছু রাস্তার ধারে দাঁড়িয়ে আছে। আবার মনে হচ্ছিল পিছন থেকে কেউ তাদের অনুসরণ করছে। যেহেতু তারা দুইজন ছিল আর মাদ্রাসার ছাত্র ছিল, তাই সাহস পেল। বাড়ির কাছাকাছি এসে তারা চিন্তা করল, রাতে যদি বাড়িতে গিয়ে ডাকাডাকি করে তাহলে সবাই বুঝবে যে তারা পালিয়ে এসেছে আর মারধর করবে। তখন তারা ঠিক করল ধানক্ষেতের মাঝখানে যে সেচের ঘর আছে সেখানে রাত কাটাবে। ঘরে ঢুকে শুয়ে পড়ল। কিছুক্ষণ পর দরজায় টকটক শব্দ হলো। দরজা খুলে কিছুই পেল না। আবার শুয়ে পড়ল। কিছুক্ষণ পর আবার টকটক শব্দ, আবার কিছু নেই। তৃতীয়বার দরজা খুলে দেখে একটি কালো সাদা বিড়াল দাঁড়িয়ে আছে। মামা রাগে ডান পা দিয়ে লাথি মারল, কিন্তু অবাক হয়ে দেখল একটা বিড়াল থেকে দুইটা বিড়াল হয়ে গেছে। তখনই বুঝল এটা স্বাভাবিক কিছু না, হয়তো শয়তান। আবার বাম পা দিয়ে লাথি মারল, এবার বিড়াল একটা কমে গেল। এইভাবে সারা রাত অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটতে লাগলো। কখনো দৌড়াতে হলো, কখনো মনে হলো শিয়াল বা বিড়াল পিছনে তাড়া করছে। তারা ঘরে থাকতে পারল না, বাইরে দৌড়ে গেল, আবার অন্য কোথাও বসে থাকল। সারা রাত এভাবে কাটালো। সকালের দিকে আবার সেই সেচের ঘরে ফিরে এলো। তখন ফজরের আজান হলো। আজান শুনে তারা আবার ঘুমিয়ে পড়ল। পরে সকালে আশেপাশের লোকজন ধান খেতে কাজে আসতে গিয়ে দেখতে পেল তারা দুজন ঘুমিয়ে আছে আর গুনগুন আওয়াজ করছে, শরীরও জ্বরে ভুগছে। তখন তাদের বাড়িতে নিয়ে যাওয়া হলো, ঝাড়ফুঁক করা হলো। তারপর তারা সব খুলে বলল সারা রাত আসলে কি ঘটেছিল। এটাই ছিল আমার মামার মুখ থেকে শোনা একটি সত্য ঘটনা। জানি না আপনাদের কেমন লাগবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। চলে আসলাম ভূত বাংলা চ্যানেলে আজকের একটি নতুন ভিডিও নিয়ে। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজকে আমাদের যে ঘটনাটি পাঠিয়েছেন আমি সেটাই পড়ার চেষ্টা করছি। কথা না বাড়িয়ে চলুন পড়া শুরু করি। আমি মোহাম্মদ সাবিত আলম বলছি, ময়মনসিংহ বিভাগ থেকে। আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি একটি নতুন ঘটনা নিয়ে। ঘটনাটি আমি সংগ্রহ করেছি আমার ভার্সিটির এক জুনিয়রের কাছ থেকে। তার নাম শাহরিয়ার। শাহরিয়ার আমাকে ঘটনাটি যেভাবে বলেছে আমি সেভাবেই নিজের ভাষায় আপনাদের সামনে উপস্থাপন করছি। তো চলুন ঘটনায় যাওয়া যাক। শাহরিয়ার আমাকে বলে ময়মনসিংহে তারা 3 জন কাজিন ছিল যারা একই শহরে পরিবার নিয়ে থাকত। একজনের বাসা ছিল চরপাড়া এলাকায়, একজনের বাসা ছিল নয়াপাড়া এলাকায় এবং শাহরিয়ারদের বাসা ছিল বড় বাজার এলাকায়। 3 কাজিনের মধ্যে ছোটবেলা থেকে একটি রুটিন ছিল। প্রতি সপ্তাহের শেষ বৃহস্পতিবার তারা 3 জনের মধ্যে 2 জন তৃতীয় জনের বাসায় গিয়ে থাকত। কোনো সপ্তাহে 2 জন শাহরিয়ারের বাসায় যেত, আবার কোনো সপ্তাহে শাহরিয়ার আরেক কাজিন মিলে তৃতীয় জনের বাসায় যেত। এইভাবে তাদের রুটিন চলতে থাকত। এরপর চরপাড়ার কাজিন হঠাৎ করে একটি প্লে স্টেশন কিনে ফেলে। প্লে স্টেশন কেনার পর থেকেই তাদের যাতায়াত ওই বাসায় বেড়ে যায়। এখন প্রায় প্রতি সপ্তাহেই তারা চরপাড়ার সেই কাজিনের বাসায় থাকত। সারা রাত গেম খেলতো আর গল্প করত। কিন্তু প্রতিবার তো আর সেখানে থাকা যায় না, তাই মাঝে মাঝে অন্য কাজিনদের বাসাতেও থাকত। এক বৃহস্পতিবার ওরা চরপাড়ার কাজিনের বাসায় যায়। খেলা শেষে
টিভি লঞ্চের রুমে বসে আড্ডা দিচ্ছিল। কথা বলতে বলতে হঠাৎ জিন ভূতের গল্প উঠে আসে। বাকি দুইজন কাজিন তাদের জীবনের শোনা বা অভিজ্ঞ কিছু ঘটনা শেয়ার করতে লাগল, কিন্তু শাহরিয়ার এসবকে হাসির খোরাক বানায়। তখন সে ভাবে, জিন ভূত বলে কিছু হয় নাকি, সব ভুয়া কথা। ঠিক সেই সময় চরপাড়ার কাজিনটি হঠাৎ বদলে যেতে থাকে। তার চেহারা ও মুখের অঙ্গভঙ্গি অস্বাভাবিক হয়ে যায়। গলার আওয়াজ ভারী এবং অহংকার মিশ্রিত হয়ে ওঠে। সে বলে, শাহরিয়ার, জানিস আমার বাসায় কিন্তু জিন থাকে। শাহরিয়ার মজা করে জবাব দেয়, কি কি জিন থাকে? তাই নাকি? কোথায় দেখি একটু? তার কাজিন বলে, ওই যে রান্নাঘর দেখা যাচ্ছে না, কিচেনের ভেতর থেকে ওরা আমাদের দেখছে। শাহরিয়ার আবার মজা করে বলে, তাই নাকি? তাহলে একটা কাজ কর, আমার খুব ক্ষুধা পেয়েছে, তুই এখন রান্নাঘরে গিয়ে জিনের মাংসের কোরমা রান্না করে আন, একদম ঘি তেল দিয়ে বানাস, আমরা দুইটা জিনের কোরমা খাবো। এটা শুনে আরেক কাজিন শাহরিয়ারকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে, মজাটা একটু বেশি হয়ে গেল না? এরপর আবার সবাই স্বাভাবিক হয়ে যায়। দিনটা ওইভাবেই কেটে যায়, আর কিছু হয় না। শাহরিয়ার ভাবে তার কাজিন হয়তো মজা করেছে বা প্র্যাঙ্ক করছে। এর পরের বৃহস্পতিবার তারা আবার চরপাড়ার কাজিনের বাসায় যায়। খেলার পর টিভি লঞ্চে আড্ডা দিচ্ছিল। হঠাৎ চরপাড়ার কাজিন আগের মতো